5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান। অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে নিকেই ফোরামে প্রধান উপদেষ্টার 6 প্রস্তাব। নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি, রাজধানীতে স্বস্তি ফিরলেও কর্মজীবীদের ভোগান্তি। উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টের রায় 2রা জুন। ইশরাকের শপথের দায়িত্ব কমিশনকে দিলেন আপিল বিভাগ। এবং রবিবারের মধ্যে শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছাবেন বললেন ধর্ম উপদেষ্টা। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নেবে জাপান। সেই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষণ দিতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র খুলবে দেশটি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই বিষয়ে 2টি সমঝোতা স্বাক্ষর সই হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা 1 লাখ কর্মী নিয়োগ করবে। অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাপানে আয়োজিত নিকেই ফোরামে দেয়া বক্তব্যে তিনি এই কথা জানান। অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে 6টি প্রস্তাব তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, অস্থিরতার বিশ্বে জনগণের ক্ষমতায়ন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমআর আসাদের প্রতিবেদন। জাপানের টোকিওতে ইম্পেরিয়াল হোটেলে নিকেই ফোরামে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সে কথা মাথায় রেখেই একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom and dignity of people, and prepare for a free, fair and credible election, aiming at a smooth transition to democracy. ক্রমশ অশান্ত হয়ে ওঠা বিশ্বে মানুষ চরম অনিশ্চয়তায় দিন পার করছে উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় এক ও অভিন্ন লক্ষ্য নির্ধারণে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। We must come together, not just to discuss problems, but to shape solutions. Solutions that are inclusive, fair, and rooted in our shared humanity. অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারস্পরিক সহযোগিতা নিশ্চিতে শক্তিশালী প্রযুক্তি বিনিয়োগ বাড়ানো সহ 6টি প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। That's where I come and present a simple idea of creating a world of 3 zeros. Zero poverty, zero unemployment, and zero net carbon emissions. This is not a dream. This is a direction. বিভিন্ন অঞ্চলে সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হলেও সেই অর্থের অভাবে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের কথাও উল্লেখ করেন তিনি। দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য উভয় দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এমআর আসাদ, মোহনা সংবাদ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশেই টানা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া উপকূলীয় 16 জেলায় 2 থেকে 4 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদে আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। দর্শক, এই বিষয়ে জানতে পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হালদার। খোকন, পটুয়াখালীর এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন আপনি জানাবেন?
অনেক নিমজ্জিত ছিল। এভাবে কিন্তু পটুয়াখালীর অনেকগুলো রাস্তায় ভারী বৃষ্টির কারণে কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছিল। আপনাকে জানিয়ে রাখি যে গত 2 দিন থেকে কিন্তু পটুয়াখালীতে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে কিন্তু পটুয়াখালীর যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু অনেকটা প্লাবিত হয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু পটুয়াখালীতে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আপনাকে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টির কারণে কিন্তু আসলে যে সাধারণ যে জনজীবন, সেই জনজীবনে কিন্তু অনেক ব্যাঘাত ঘটছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষরা কিন্তু চরম বিপাকে রয়েছে। এছাড়াও যদি আপনাকে বলি যে উপকূলীয় যে জেলা রয়েছে, বিশেষ করে রাঙামাটি এবং গলাচিপার কিন্তু বেশ কয়েকটি কিন্তু আমরা খবর পেয়েছি যে সেখানে যে ভেরিবাদ রয়েছে সেই ভেরিবাদগুলো কিন্তু ভেঙে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও আমরা খবর পেয়েছি যে সেখানকার যে মাছের যে ঘের আছে সেই ঘেরগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু পানিতে কিন্তু ভেসে গিয়েছে। এছাড়াও কৃষকের যে ফসল রয়েছে, বিশেষ করে যে রবি শস্য এবং মরিচের ক্ষেত রয়েছে, সেগুলো কিন্তু পানির ভিতরে কিন্তু নিমজ্জিত রয়েছে। তো এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে উপকূলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু প্লাবিত হয়ে যাবে। অনেকের ঘরবাড়ি আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু এই ভারী বৃষ্টির কারণে কিন্তু আমরা জেলা প্রশাসনের কথা বলেছি, তিনি বলেছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু তৎপর রয়েছেন। তো পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সোনিয়া, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিঝুম দ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ বিভিন্ন চরের সড়ক ও ঘরবাড়ি। পানির সাথে বাড়ছে জনমনে আতঙ্ক। এদিকে ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর পানি। জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। আবহাওয়া পরিস্থিতি জানতে এবার যাব উপকূলীয় জেলা বরগুনায়, যুক্ত হব সহকর্মী সাগর আকনের সঙ্গে। সাগর, বরগুনায় বন্দর এলাকাগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ চুরিয়া, আপনি যেটি বলছিলেন যে যে বন্দরগুলিতে রয়েছে, নদী বন্দরগুলোতে, সেখানে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার নদী বন্দরে। আমি এখানে যেটি জেনেছি যে আসলে এই আবহাওয়ার কারণে, এই যে বৈরী আবহাওয়া এবং যে সামুদ্রিক যে 3 নম্বর সমুদ্র বন্দরগুলিতে যে সতর্কতা সংকেত রয়েছে, এজন্য কিন্তু বরগুনা থেকে যে ঢাকাগামী যে লঞ্চ সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং এর পাশাপাশি যদি বলি যে এই যে নিম্নচাপটির প্রভাবে কিন্তু ইতিমধ্যে কিন্তু বরগুনা জেলা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সাথে কিন্তু দমকা হাওয়া এবং ঝড়ও হচ্ছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে বেড়িবাঁধের বাহিরে যারা বসবাস করছেন, এরকম কিন্তু প্রায় 2 শতাধিকের বেশি পরিবার কিন্তু যে দুপুরের যে জোয়ার হয়েছে সেই জোয়ারের পানিতে কিন্তু তারা পানিবন্দী ছিল। কিন্তু জোয়ার কমে যাওয়ার পরে কিন্তু তারা আবারও তারা স্বস্তি ফিরেছে। কিন্তু তারা আতঙ্কে রয়েছে যে গভীর রাতে যদি পানির উচ্চতা বেড়ে যায়, যেহেতু আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে 3 থেকে 4 ফুট পানি বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু উপকূলের বাহিরে যারা রয়েছে এবং যেসব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের পাশে যারা বসবাস করছে তারা কিন্তু খুব ঝুঁকির মধ্যে রয়েছে। এবং আমরা কথা বলেছি জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি জানিয়েছে যে আসলে যে সব খারাপ যে পয়েন্টগুলি রয়েছে বেড়িবাঁধের যে ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলো জন্য তারা জরুরিভাবে যে জিও ব্যাগ সেটি কিন্তু তারা প্রস্তুত রেখেছে। এছাড়া যারা পানিবন্দী হবেন তাদেরকেও শুকনো খাবার দেওয়ার জন্য শুকনো খাবার প্রস্তুত রেখেছে। তো সরি, এই ছিল সবশেষ বরগুনা থেকে। সাগর, আপনাকে ধন্যবাদ। সাগর, আপনাকে ধন্যবাদ। এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি হয়েছে। এতে পুরো নগরীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গরমের তীব্রতা কমলেও দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী সহ অফিসগামীরা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। পুরো রাজধানী জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি। এভাবেই শুরু হয় বৃহস্পতিবারের সকাল। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলজটের সঙ্গে যানজট। এতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, অফিসগামী সহ অতি প্রয়োজনে বের হওয়া মানুষদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কখনো মাঝারি বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়া, যানবাহন বিকল সহ নানা ভোগান্তিতে পড়েন নগরবাসী। খুব ব্যাঘাত হচ্ছে কাজকর্মে, কারণ আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে এদের খুব কষ্ট হইতেছে। বৃষ্টিতে তো সামনে ঈদ, মানুষ বাড়ি ঘরে যাব, হাট বাজার করবো, কিছু করতে পারতেছি না, কষ্ট হইতেছে। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে
বৃষ্টিতে ভিজে সমস্যা হয়ে যাচ্ছে একটা। টানা বৃষ্টিতে নিজেদের কষ্টের কথা জানান নিম্ন আয়ের মানুষ। যাত্রী তেমন বেশি হয় না, তারপরেও মালিক 3000 টাকা দিতে হয় জমা। আমাদের রাজশাহীতে 300 টাকা 400 টাকা বেতন পাওয়া যায়। বৃষ্টিতে জমা, ঠান্ডা তো লাগে, ঠান্ডার জন্য তো সমস্যা আমাদের। অনেকের মন চাইতেছে 10 টাকা হয়তো 5 টাকা বাড়াই দিতেছে, কিন্তু ভাড়ার সংখ্যাটা একটু কম। বৃষ্টি হলে হালকা পাতলা জ্বর ঠান্ডা এটি লাগে, একটু কম পাওয়া যায়। কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি মেলায় এমন বৃষ্টিকে আশীর্বাদ বলছেন কেউ কেউ। এখন তো মৌসুমী বায়ু চলতেছে, মৌসুমী বায়ুতে একটু বৃষ্টির প্রভাব থাকবে, এটা স্বাভাবিক। এতদিন এটা তীব্র তাপদাহ হচ্ছিল, এখন সব মিলে আসলে একটা স্বস্তির একটা ওয়েদার, সব মিলে ভালো। শুক্রবারও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 2রা জুন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত 23 এপ্রিল এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়। গত 21 এপ্রিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। নিম্ন আদালতের রায় বহাল থাকবে, এটা আমরা প্রত্যাশা করি এবং সেই মর্মে আমরা সাবমিশন রেখেছি। মেজর সিনহা যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন, এই প্রদীপদের হাতে আর অনেক জীবন হয়তো চলে যেত। মেজর সিনহা জীবন দিয়ে আরো অনেকের জীবন রক্ষা করে গেছেন এই সমস্ত খুনিদের হাত থেকে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। আর রিটকারী আইনজীবী বলেন, শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ নেই। কাজী পাপুর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনিয়মের অভিযোগে সেই নির্বাচন বাতিল চেয়ে 3রা মার্চ মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর অপসারিত হন দক্ষিণ সিটির মেয়র তাপস। নির্বাচনের ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে মেয়র নির্বাচন করা হয়। রায়ের আলোকে গেজেট প্রকাশ করে ইসি। নির্বাচনের ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। রিট আবেদনে অভিযোগ করা হয় ইশরাক হোসেন স্বাক্ষর জালিয়াতি করে সাক্ষীর তালিকা পরিবর্তন করেছেন। রিটের উপর শুনানি করে 22 মে তা খারিজ করেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উম্মা প্রকাশ করেন আপিল বিভাগ। বলেন, ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এই বিষয়ে ইসিকেই পদক্ষেপ নিতে বলেন সর্বোচ্চ আদালত। পরে গণমাধ্যমকে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নতুন করে গেজেট করতে হবে না। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ারটা দেখা যাবে যে আর বাকি কি অবজারভেশন দিয়ে জানি সত্যি করেছে। ইশরাকের আইনজীবী বলেন, এই আদেশের পর শপথ না পড়ানো হবে আদালত অবমাননা। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না, আইনের ব্যর্থতা এসে এটা জনসমক্ষে চলে আসবে। তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসনের প্রতি সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। সো হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের 2টা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সব সিটি মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ইতিমধ্যে ৭৪,৩১৬ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রবিবারের মধ্যে 100% যাত্রী দেশটিতে পৌঁছাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে আশকোনা হজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ।
বাংলাদেশ বিমান, সাউদিয়া ও সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা আলোচনার মাধ্যমে এবারের হজ যাত্রায় 26,980 টাকা কমানো হয়েছে বিমান ভাড়া। হজ যাত্রা নিয়ে শুরুতে এমন নানা চ্যালেঞ্জ থাকলেও ভালোভাবেই উতরে গেছে সরকার। আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হাসান বলেন, ব্যবস্থাপনা নিয়ে শান্তি লাগছে। 26,980 টাকা আমরা কমিয়েছি। 1 জুনের মধ্যে বাংলাদেশ থেকে সব হজ যাত্রী সৌদি আরব পৌঁছাবেন বলে জানান তিনি। প্রায় 74,316 জন হাজি মক্কা শরীফে পৌঁছে গেছেন 1 জুন এর ভিতরে। বাকি 12,643 জন হাজি আমরা আশা করছি তারা পবিত্র মক্কা নগরীতে পৌঁছে যাবেন হজ আদায়ের জন্য। চিকিৎসা সহ যাত্রীদের আনুষঙ্গিক সেবার বিষয়ে কথা বলেন উপদেষ্টা। কোনো হাজি যদি হারিয়ে যায় অথবা আহত হয় অথবা কোনো বিপদে পড়ে অথবা অন্য কোনো সমস্যায় পড়ে তাহলে ওই মোবাইল অ্যাপস থেকে SOS বাটনে টিপ দিয়ে ক্লিক করলে সাপোর্টিং টিম হাজির হয়ে যাবে ওনাকে উদ্ধার করার জন্য, ওনাকে সহায়তা করার জন্য। কোনো মানুষ অসুস্থ হয়ে গেল, যেটা আমাদের ক্লিনিক 3টা ক্লিনিক আমরা করেছি, একটা জেদ্দায়, একটা মক্কায়, একটা মদিনায়, এবং এটা 24 ঘন্টা খোলা। আগামী বছর থেকে প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্টে হজ সুবিধা দেয়া, হজযাত্রীদের ভর্তুকির পাশাপাশি কম খরচে জাহাজে হজযাত্রার চেষ্টা চলছে বলেও জানান খালিদ হোসেন। বাংলাদেশি পাসপোর্টধারী যে প্রবাসীরা আছেন তারা যদি বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান অথবা ওখান থেকে সুযোগ পান তাহলে আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে, বরঞ্চ হাজির সংখ্যা বেড়ে যাবে। শিপ বিল্ডার আমাদেরকে বলেছেন যে আপনারা উদ্যোগ অব্যাহত রাখেন, আগামী বছর আমরা নিজেদের অর্থায়নে পারি কিনা চেষ্টা করব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুরের বিরলে এনায়েতপুর সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 11 জন নারী ও 2 জন পুরুষ। পরে তাদেরকে আটক করা হয়। আজ ভোরে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল গেট দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশিন করে। বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 54,100 ছাড়িয়েছে প্রাণহানি। উপত্যকাটিতে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রায় 1200 সক্রিয় ও সাবেক কর্মকর্তা। এদিকে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। অন্যদিকে সিরিয়া থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। এর সঙ্গে যোগ হয়েছে নতুন এক অ্যাকশন সিকোয়েন্স। লাইনে দাঁড়ানো অসহায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সরাসরি গুলি করছে নেতানিয়াহু সেনারা। সবশেষ এতে আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন 62 জন। গেল 19 মাসে তাণ্ডবে 54,100 ছাড়িয়েছে প্রাণহানি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গাজায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলের পার্লামেন্টে এই কথা বলেন তিনি, যদিও এই বিষয়ে এখনো কিছু জানায়নি হামাস। ইসরায়েলি বর্বরতা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক বিবৃতিতে সংস্থাটির প্রধান কূটনীতিক কায়া কাল্লাস বলেন, হামাস দমন অভিযানের চেয়েও বেশি মাত্রায় গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে চলমান আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় 1200 সক্রিয় ও সাবেক কর্মকর্তা। সরকার ও সেনা প্রধানের কাছে চিঠি লিখে তারা এই আহ্বান জানিয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেটস। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। বুধবার নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানান। পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প নিজের ক্ষমতার সীমা অতিক্রম করছেন বলে জানানো হয়। ট্রাম্প প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। অন্যদিকে গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে জানাবো খেলার খবর। ক্রিকেট বোর্ডের সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
ইতোমধ্যেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে অক্টোবরের নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বুলবুল। তবে পদত্যাগ করতে রাজি নন ফারুক আহমেদ। এ বিষয়ে বিস্তারিত রাজু আলাউদ্দিনের ডেস্ক রিপোর্টে। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল বিসিবির নতুন বস হতে চলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। ফারুক আহমেদকে নিয়ে একের পর এক বিতর্কে বিব্রত ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার রাতে তাকে তলব করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানেই তার বিতর্ক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানিয়ে দেওয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চান না ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচনার বিশদ ফারুক আহমেদ। বিপিএলের 2 ক্লাব প্রেমেন ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির অর্থ স্থানান্তর, জাতীয় দলের বাজে পারফরমেন্স, অন্য বোর্ডের কর্তাদের সঙ্গে বাজে আচরণ সহ বহুল অভিযোগ তার বিরুদ্ধে। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত 2 পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাতুল আলমকে সরিয়ে তাকে পরিচালক করা হয়। ফারুক আহমেদ দায়িত্ব ছাড়লে বিকল্প চূড়ান্ত রেখেছে ক্রীড়া মন্ত্রণালয়। এনইসির প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর সভাপতির পদটা পরিষ্কার বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের। তবে তিনি দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্ব থাকবেন না। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে আইসিসি অন্তত আরও 1 বছর চুক্তি নবায়ন করতে চান আমিনুল ইসলামের সঙ্গে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যেতে পারে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান। অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে নিকেই ফোরামে প্রধান উপদেষ্টার 6 প্রস্তাব। নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি। রাজধানীতে স্বস্তি ফিরলেও কর্মজীবীদের ভোগান্তি। উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টের রায় 2রা জুন। ইশরাকের শপথের দায়িত্বে কমিশনকে আপিল দিলেন আপিল বিভাগ। এবং রবিবারের মধ্যে শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছাবেন বললেন ধর্ম উপদেষ্টা। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।